এই বাইকের অনেক ভালো মন্দ দিক আছে, আপনারা সবাই জানেন। সব ইউটিউবাররাই এই বাইকের ভালো মন্দ দিক শেয়ার করছে, কিন্তু এমন কেউ পান নাই যে এই বাইকটা পার্সোনালি ইউজ করতেছে, ইউজ করা অবস্থায় ভালো মন্দ শেয়ার করতেছে। আজকে আমি ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যে জিনিসগুলো সচরাচর কেউ আপনাদের সাথে শেয়ার করেই নাই কখনো, কারণ তাদের এই পার্সোনালি এই বাইকটা নাই। অবশ্যই সবকিছুর ভালো দিক আছে, সবকিছুর খারাপ দিকই আছে। ভালো মন্দ নিয়ে একটা বাইক হয়, সবসময় সব ভালো খুঁজলেই কোনো বাইকই আপনি পাবেন না, সবকিছুরই ভালো মন্দ দিক আছে। যেহেতু পার্সোনালি আমি এই বাইকটা ইউজ করছি বেশ কয়েকদিন ধরে আমি আবার অনেকদিন 5-6 হাজার কিলো গেলে আরেকটা দিব। এখন আমার হয়েছে 650 কিলো। যেহেতু আমি পার্সোনালি এই বাইকটা রাইড করতেছি, আমার অবশ্যই ভালো মন্দ কি দিক কিছু ধরা পড়েছে আমার কাছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করব। কেন নিবেন বা কেন নিবেন না, বা কারো কোনো পছন্দ থাকলে আমার এই ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ। চলেন রাইড করতে করতে বাকি কথা বলা যাক। বিসমিল্লাহ। সর্বপ্রথম আমি বলতে চাই, আমার জীবনের ফার্স্ট বাইক এটা না, এর আগেও আমার একটা বাইক ছিল এফজেড ভার্সন 2 ইয়ামাহার। যেহেতু আমি ওই বাইকটা চালাইছি, সো ইয়ামাহার সাথে সুজুকির একটা কম্পারিজন আমি ভালোভাবেই করতে পারবো, কারণ পার্সোনালি 1 থেকে 1.5 বছর আমি ইয়ামাহা ভার্সন 2 চালাইছি, মানে এফজেড ভার্সন 2 চালাইছি। সো ওইটা চালানোর পর এটা প্রায় 10 দিন পরে নিয়েছি, এটার সাথে খুব ভালোভাবে তুলনা করতে পারবো। এরপর হচ্ছে এই বাইকটা আমি চালাইছি প্রায়, আজকে হচ্ছে 26 তারিখ, 25 দিনের মতো এই বাইকটা চালাচ্ছি। সো এই বাইক সম্পর্কে আমার বেশ কিছু ভালো ধারণা হয়ে গেছে, যা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমি যদি বলি, ছোট ছোট জিনিসগুলো আমি আপনাদের সাথে বলবো, সব যে বলতে পারবো আমি তা না, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে বলবো, গুগল থেকে সরাসরি কপি পেস্ট মেরে কিছু বলবো না। বলবো হচ্ছে এটা সিটিং পজিশনটা, আগে খারাপ দিকগুলোই বলবো। সিটিং পজিশনটা হচ্ছে একটু ব্যাক পেইন করে আমার। দ্বিতীয়ত আমার মনে হয় যে আমি আমার নিচের যন্ত্রপাতির উপর বসে আছি, কারণ যখন আমি বসি সিটটাতে, আমার পিছনের দিকে যাতায়াতে আমার প্যান্ট সহ সব কিছু টাইনা ধইরা পিছনে যাতা দিয়ে ধরে রাখে আধা ঘন্টা বা 1 ঘন্টা চালানোর পরেই। সো এটা মোটেও কমফোর্টেবল না, যেটা আমি এফজেড ভার্সন 2-তে পাইছিলাম। কমফোর্টেবল না এরকম না, কমফোর্টেবল কিন্তু এতটা না যেটা আমি এফজেড ভার্সন 2-তে পাইছি। এরপর বলবো হচ্ছে এই লুকিং গ্লাস সম্পর্কে। লুকিং গ্লাসগুলা ব্যান্ড করা থাকলে এত সুন্দর লাগে ভাই এই বাইকটাতে দেখতে, আর যখনই আমি এই লুকিং গ্লাস দিয়ে পিছনে দেখতে যাই, পিছনে দেখার জন্য এই লুকিং গ্লাসটা ছড়ায় দেই, ওই ছড়ায় দেওয়ার পরে এই বাইকটাতে খুবই বিশ্রী লাগে। এটা অনেকেই দেখছে, কারণ রাস্তাঘাটে আমরা অনেকেই বাইক ফলো করি, যারা বাইক পছন্দ করি, তো খুবই বাজে লাগে। এই কারণে আমি এক্সট্রা এই যে এইটা ফিশাই আর এইটা ফিশাই লাগাইছি। এটা দেওয়ার পরে কি হয়েছে যে আমি আমার গ্লাসগুলো চাপায় ফেলছি, আর ওই ফিশাই দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে দেখি, কিন্তু আমার এই মেইন যে গ্লাসগুলো, এগুলো দিয়ে কিন্তু আমি পিছনে কিছুই দেখতে পারি না। এগুলো শুধুমাত্র আমার শরীর দেখতেছি আমি, আর ওটা যদি দেখতে চাই আমার ওটা ছড়া দিতে হবে। এর পর হচ্ছে এটার হিটিং ইস্যু, ইঞ্জিনের হিটিং ইস্যু। এই হিটিং ইস্যুটা আমি যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে, সো আমি ওইভাবে আপনাদের ভাঙায় বলবো, ব্রেকিং পিরিয়ডে থাকা অবস্থায় এটা যে পরিমাণ হিট হয়, যেটা অসহনীয়। আমার অফিসে যাইতে প্রায় প্রতিদিন 40-50 বা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমার বাইকে যখন আমি হাত দেই তখন আমি হাতটা ছুঁইতেও পারি না ইঞ্জিনটাতে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এটা কি পরিমাণ হিটিং ইস্যু আছে এটার মধ্যে। আর হিটিং ইস্যু থাকার পরেও এটাকে আধা ঘন্টা 1 ঘন্টা অ্যাটলিস্ট আধা ঘন্টা রেস্ট দিতে হয় এটাকে ঠান্ডা হওয়ার জন্য, আদারওয়াইজ এটা ঠান্ডা হয় না। এখন আমি বলতে পারি যে এটা রিফাইন করা হয়েছে। আগে 850 ml এর মোবিল এই ইঞ্জিনটাতে দেওয়া হইতো, এখন ভরা হচ্ছে, মানে ইঞ্জিনের মধ্যেই খোদাই করে লেখা আছে 1000, মানে 1 কেজি 1 লিটার মোবিল এটাতে লাগে। সো ওরা বলতেছে যে ইঞ্জিন আগেরটার থেকে রিফাইন করা হয়েছে, আগে থেকে ভালো করা হয়েছে, এবং মোবিল আগে যাওয়া কম দেওয়া হইতো, এখন একটু বেশি দেওয়া হওয়ার কারণে ইঞ্জিনের রিলায়েবিলিটি বাড়ছে, হিটিং ইস্যু কমছে। ওরা ক্লেম করতেছে, মানে সুজুকি ক্লেম করতেছে, আমি ক্লেম করতেছি না। এখন যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছি সেহেতু এত কিছু বলতে পারতাছি না। ব্রেকিং পিরিয়ডটা শেষ হলে আমি আবার এটা নিয়ে একটা রিভিউ দিব, কারণ এই বাইকগুলো হচ্ছে লিজেন্ডারি বাইক। অনেকে মনে করতেছে এই বাইক আর কেউ নিবে না, 150 সিসি, এরকম না রে ভাই। যখন দেখবেন যে এত টাকা দিয়ে বাইক কেনার পর, মানে হায়ার সিসি বাইকগুলো এত টাকা দিয়ে কেনার পর অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তখন বুঝবেন যে এই 150 সিসির মর্ম কি। ওই যে থাকতে আমরা বুঝি না মর্ম। ইন্ডিয়াতে দেখেন সবাই 150 সিসির MT-15 ইউজ করে, 150 সিসির পালসার ইউজ করে, 150 সিসির R1 ইউজ করে, যেটা ওদের এত হায়ার সিসি বাইক থাকা সত্ত্বেও ওরা এই 150 সিসির বাইকগুলাই বেশি ইউজ করতেছে। তারপরে KTM ইউজ করতেছে 210 সিসির, এইসব বাইকগুলো ইউজ করতেছে। এই যে কারিজমা,
তারপরে আরো কত কত বাইক আমরা দেখে রাখছি না, পালসার, এইসব বাইক ইন্ডিয়াতে খুব কম ইউজ করে। আর বাকি যারা ইউজ করে হলো হচ্ছে ওই যে আমি দেখলাম কি যে নিনজা 1000 সিসির উপরের বাইকগুলা ওনারা ইউজ করতেছে। ওকে, কথায় ফিরে আসি। সেকেন্ড হচ্ছে এটার প্রাইস ছিল আমি যখন নিছি 3,23,000 টাকা দিয়ে, আর আমি নেওয়ার পর এটার প্রাইস আবার বেড়ে দাঁড়াইছে হচ্ছে 3,50,000, প্রায় মানে 50 টাকা কম, 3,50,000। সো ওই প্রাইসে এই বাইকটা আমি মনে করি যে না নেওয়াই বেস্ট। এত টাকা দিয়ে একটা বাইক নিবো যে বাইকের এই কয়েকটা সমস্যা থাকে, যে বাইকের 3,50,000 টাকা দেওয়া সত্ত্বেও আমি অয়েল কুলড ইঞ্জিন পাই না, সেই বাইক এত টাকা দিয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নাই। আর হিটিং এসির কারণে অনেক প্রবলেম হয়, থ্রোটলে ঝামেলা হয়, মোবিল তাড়াতাড়ি পড়ে, আরও কিছু কিছু প্রবলেম আছে যেটা হিটিং এসির কারণেই হয়। ওকে, এই হচ্ছে খারাপ দিকগুলা। এখন আমি শেয়ার করব এইটার ভালো দিকগুলা, যে কারণে আমি এই বাইকটার প্রেমে পড়ছি। তোমার প্রেমে পড়ার কারণ তোমার শ্যামলা শ্যামলা বরণ। ইয়েস, রাইট। এইটার যে লুক, বাইরে ভাই কোনো অংশে কম না। আমাদের বাংলাদেশে 3টা লিজেন্ড বাইক আছে এই কিটের বাইকের মধ্যে, R15, ল্যাপসোল, GSXR। বস, 3টার সাথে এটা কোনো অংশে কম না, কোনো অংশে না। সো এই লুক হচ্ছে ফার্স্ট কারণ যেটা এই বাইকে নিতে আমাকে বাধ্য করছে, যা এটা সবাই জানে। কারণ একটা R15 GSXR রাস্তাতে আইটা গেলেও মানুষজন এই বাইকটার দিকে তাকাইতে বাধ্য, কারণ এটা লুক সেই। দ্বিতীয় কারণ হচ্ছে এটা থ্রটল রেসপন্স। ঠিক আছে, এটা টপ স্পিড 125, 26, 27, এর বেশি এটা উঠে না, কিন্তু ভাই যথেষ্ট যথেষ্ট। 25 উঠতেও এত সময় নেন, 25 উঠতেও এত সময় নেয় না। আমি হইতে পারে আমি উঠাতে পারি নাই ব্রেক ইন পিরিয়ডের কারণে, কিন্তু আমি যে পরিমাণ রিভিউ দেখছি আর এটা যে পরিমাণ রেসপন্স দেখছি, আমি আমার বিশ্বাস যে এটা 10, 15, 20 অনায়াসে মুহূর্তের মধ্যে উঠা যায়। আর এটা হচ্ছে ওই গাড়ি না যে R15 এর মতো এত স্পিড এত সেই, ওই গাড়ি না, কিন্তু যথেষ্ট পরিমাণ রেসপন্স করে আপনাকে। আর এই রেসপন্সের প্রেমেও আমি পড়েছি। এরপর হচ্ছে এই বাইকের ব্রেকিং। ভাই ব্রেক ইন পিরিয়ডে আছি, মানে FI ABS চালাই আমি, এটা হলো FI ABS বাইক। FI ABS বাইকের যে পরিমাণ ব্রেকিং কমফোর্ট জোস, আমি ওই ব্রেকিং এর জন্য আলাদা একটা স্পেসিফিক ভিডিও বানাবো, যেটা আমার ব্রেক ইন পিরিয়ড পার হওয়ার পরে। সেকেন্ড হচ্ছে পিলিয়ন সিট, কমফোর্ট এবং বাইকের সিটিং পজিশন। দেখা মনে হয় আপনি স্পোর্টস বাইক চালাইতেছেন, কিন্তু আপনি বসে আছেন কমিউটার নর্মাল বাইকের মতো। তৃতীয়ত, অন্য যে 3টা বাইকের নাম বললাম আমি, ওই 3টা বাইকের মতো ফ্যামিলি নিয়া বা পিলিয়ন নিয়া কোনো প্রকার প্যারা খাইতে হবে না এই বাইকে। কারণ হচ্ছে এই বাইকের সিটিং পজিশন খুবই মানে রেয়ার। পিছনের যে সিটটা অনেক বড়, যা R15, সুজুকি, GSXR এবং র্যাপসলের থেকে যথেষ্ট পরিমাণ ভালো। আর ওই 3টা গাড়ির তুলনা করলে এটার যে সিটিং পজিশন বাই বেস্ট। কারণ আপনি এক হচ্ছে স্পোর্টস লুক পাচ্ছেন, এরপরে এত জোস একটা সিটিং পজিশন পাচ্ছেন, তারপরে ভালো কমফোর্টেবল একটা পিলিয়ন সিট পাচ্ছেন, যা অন্য কোনো বাইক আপনাকে দিবে না। এরপরে হচ্ছে এটার এই প্রাইস রেঞ্জটা 3,50,000 আমি ধরি। 3,50,000 টাকায় আপনি এরকম লুকিং এর স্পোর্টস বাইক আপনি পাবেন না চায়না বাইক ছাড়া আপনি জাপানিজ ইঞ্জিনের এরকম বাইক আপনি পাবেন না। একটা বাইক আছে যেটা আপনি ওইটার সাথে তুলনা করতে পারেন, এটা হলো ইয়ামাহার ফেজার, যেটা এটার ধারের কাছেও নাই, না লুকের দিক দিয়া না প্রাইজের দিক দিয়া। এক হইলো এত প্রাইস হওয়ার পরেও সুন্দর লুক নাই। আর এটা সকল গুণা মাফ, এটার সবগুলা গুণা মাফ শুধুমাত্র এটার লুকের কারণে। আচ্ছা, এরপরে আসি মিটারের জন্য। মিটারটা যথেষ্ট পরিমাণ বড়, দেখতে সুন্দর আর খুবই ভিজিবল। এরপর হচ্ছে এমন কোনো তথ্য নাই যে এই মিটারটা আপনাকে শেয়ার করতেছে না, মানে আপনার যা যা প্রয়োজন মোটামুটি, মানে অতিরিক্ত কিছু করতেছে না। যেমন এটার হিটিং ইস্যু, তারপরে কি পরিমাণ অবস্থায় আছে, কতটুকু মাইলেজ যাবে, এইসব বলতেছি না, কিন্তু এটার যা যা প্রয়োজন আপনার এটার মধ্যে তা দেওয়া আছে। সো মানে ওই মিটার নিয়েও এটার কোনো ঝামেলা আমি এখন পর্যন্ত দেখি নাই। এটার FI ইঞ্জিন এর আরেকটা অন্যতম ভালো লাগার কারণ, এই FI ইঞ্জিন থাকার কারণে এটার মাইলেজ বা হিউজ মাইলেজ, যেটা আমি FZ ভার্সন 2-তে পাই না। এটা সত্যি বলতে আমি কোনো কিছু মিথ্যা শেয়ার করব না, আমি FI ভার্সন 2 FZ ভার্সন 2-তে আমি এই মাইলেজ পাই নাই। আমি জিক্সারে ব্রেক ইন পিরিয়ড থাকা অবস্থায় যে মাইলেজ পাচ্ছি, আমি এখন পর্যন্ত হিসাব করি নাই, কিন্তু আমি ওই হিসাবটা করছি যে আমার ওই গাড়িতে তেল আমি ফুল ট্যাঙ্ক করলে
আমি 10 দিন চালাইতে পারতাম না, যেহেতু আমি এই সেম জিনিসটাই ডেলি করতেছি, আমার অফিসে যাওয়া আসা করতেছি আর একটু ঘুরু করতেছি, এই জিনিসটাই আমি পাই নাই। কিন্তু এই বাইকে ওই সেম জিনিসটা কইরে এটার যে মাইলেজ পাইছি, আমি 15 দিন গাড়ি চালাইছি, মানে 5 দিন বেশি। সো এটা হিউজ হিউজ ডিফারেন্ট ওই বাইকের থেকে এই বাইকের। এই হচ্ছে সব। ও আরেকটা আছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি এফজেড ভার্সন 2 তেও পাই নাই ওইটা, এটা হচ্ছে টার্নিং রেডিয়েন্স। এটা এত কম জায়গা লাগে টার্ন করতে যে আমি এফজেড ভার্সন 2 এও টার্ন করতে পারি নাই। এই হচ্ছে এই বাইকের সবকিছু। এটা ট্রিপ মিটার দুইটা, আরো ছোট 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 অনেক ভালোবাসার দিক আছে, এটার ভালো লাগার দিক আছে, যেটা আপনি ওই খারাপ দিকগুলোর থেকে একটু কনসিডার করতেই পারেন। আরেকটা খারাপ দিক আমি বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এটার যে পার্টসের দামগুলা ওইটা ইয়ামার থেকে বেশি। যে ওই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, চাইলে একটু রিজনেবল করতে পারতো। এমনি বাইকের দাম অনেক বেশি নিতেছে, এর উপরে দিয়া যদি এরকম পার্টস পার্টি থেকেও আমাদের থেকে এক্সট্রা ধান্দা করে তারা, যেটা আশাস্বরূপ না। এই হচ্ছে সব বাইকের খারাপ ভালো দিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি তথ্য ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন, শুধরাই দিবেন কমেন্টের মাধ্যমে। ডরি করে পুলিশ যদি আবার মামলা দিয়ে দেয়, এর লেগে আবার তাকাইলাম, দেখলাম যে যাওয়ার পারমিশন আছে কিনা। এই হচ্ছে বাইকের সব ভালো মন্দ দিকগুলা যা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেকে হালকা বোধ মনে করতেছি। নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ অন্য আরো ব্যয়বহুল তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হাবিবিস।